মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। সবজিতে ভরবো দেশ, নিরাপদে থাকবে বাংলাদেশ। আর পুষ্টি সমৃদ্ধ জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে ঈর্ষণীয় অবস্থানে আরও বেশি পাকাপোক্তভাবে স্থান করে নিব। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ সবজি রাজ্যে এসেছি। সবজি রাজ্য এ কারণেই বলছি, ঢাকার ঠিক পাশেই, একেবারেই খুবই কাছে আমি বলবো, পূর্বাচল এলাকায়। সেখানে বেশ কিছু সবজির মানুষ যারা আছেন, সবজি পাগল মানুষ যারা আছেন, আমি বলবো উদ্যোক্তা যারা আছেন, তারাই কিন্তু এভাবে মাচা করে করে রাস্তার দুপাশ দিয়ে, অর্থাৎ পূর্বাচলের প্লটগুলোর ভিতরে এভাবে সবজির বাগান করছেন। এবং অনেক উদ্যোক্তা যারা আছেন তারাই করছেন। এখানে চমৎকারভাবে উস্তা হচ্ছে, করল্লা হচ্ছে, চালকুমড়া হচ্ছে, তার সাথে অন্যান্য ফসল হচ্ছে। তো আমরা চেষ্টা করব আজকের পর্বে তাদের কাছ থেকে তাদের গল্প শুনতে। এবং আরেকটা তথ্য আমাদের কাছে আছে যেটি আমরা বাজার থেকেও পেয়েছি, যে অন্যান্য এলাকার সবজির থেকে এই ইছাপুরা কিংবা হচ্ছে এই পূর্বাচল এলাকার সবজির দাম একটু বেশি। এর কারণ হচ্ছে স্বাদ। তো কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ঢাকার কারওয়ান বাজার খুব ব্যস্ত একটি জায়গা, যেখানে সবজি, মাছ থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। এবং এই বাজারেই থরে থরে নানান রঙের, নানান ধরনের সবজি সাজানো থাকে। এক এক সবজির জন্মস্থান এক একটি জেলায়। এক বিক্রেতার কাছে দেখলাম একটু ভিন্ন ধরনের তাজা সবজি। আগ্রহ জন্মালো কিছু জানার। দর্শক এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু সবজি আছে, একজন বিক্রেতাও বসে আছে, তার সাথে কথা বলি। বেগুনগুলো কোন রকম দেখতেছি, তারপরে ওই পাশে ওইটা কি? ওটা তরই। তরই, এটা কোথায় হয়? 300 ফুট পূর্বাচল। হ্যাঁ, ওইখান থেকে কি আপনি নিয়ে আসছেন কিনে? এখান থেকে কিনে নিয়ে আসি আমি প্রতিদিনই। ওইখানকার আর কি কি আছে আপনার এখানে? এই সবই আছে, যা দেখেন, তাল আছে, কলার থোর আছে, সিম আছে, মিষ্টি লাউ আছে, লাউ আছে, জালি আছে, কাঁকরোল আছে, ঝিঙ্গা আছে, করলা আছে, লাল শাক আছে, আলু শাক আছে, কুই শাকের পাতা আছে, কুই শাক আছে, ভেন্ডি আছে, ওই যে দিক আছে আমার চাল কুমড়ার শাক আর লাউ শাকের পাতা, চাল কুমড়ার পাতা। এটা তো দামটা একটু বেশি অন্য সবজি থেকে, কারণ কি এটা? এটা কারণ হইলো আমার ঢাকার কাছের মাল তো, মালটা ভালো থাকে, মালও ফ্রেশ, লাল মাটির মাল তো, খাওয়ায় স্বাদ বেশি, বুঝছেন? অন্য লাউ আছে 40 টাকা, আমগোটা 80 টাকা 100 টাকা। দর্শক আরো একজন বিক্রেতা এখানে। আপনার এই সবজিগুলো কি পূর্বাচল থেকে নিয়ে আসছেন? পূর্বাচল থেকে নিয়ে আসছি, ইসাপুরা বাজার থেকে। কাঁকরোল 50, ঝিঙ্গা 50, ওই জালি 50, আপনার ধুন্দুল 50। এই রেটে আমরা বেচা কিনা করি। পাইকারি রেটে। তো দর্শক শুনতেই পারলেন বিক্রেতার কাছ থেকে যে ইসাপুরা বাজার থেকে তারা কিনে নিয়ে আসছেন এবং পূর্বাচল এলাকার আশপাশে কিন্তু এই সবজিগুলো হয়। তো দেরি করব না, আমরা কারওয়ান বাজার থেকে এখন সরাসরি চলে যাব সেই ইসাপুরা বাজারের উদ্দেশ্যে এবং সেখানকার গল্প এবং সেখানকার চাষিদের গল্প শোনার চেষ্টা করব।
চলতে চলতে চলে এলাম ইছাপুরা বাজারে। ঠিক কাউরান বাজারে যেমন বেগুন আর বিশেষ ধরনের ঝিঙা দেখতে পেলাম, তা এখানেও দেখা মিলল। দর্শক, এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা বাজারে। তো একটা ব্যাপার যে ইছাপুরা এই এলাকার সবজির দাম অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি এবং অনেক সময় অনেকই বেশি। তো এই মুহূর্তে একজন সবজি বিক্রেতার সাথে কথা বলি। ভাই, এই যে ইছাপুরা বাজারে তো আপনি সবজি বিক্রি করেন, তাই না? কতদিন ধরে বিক্রি করেন এবং এখানকার সবজির দাম কেন বেশি, এই ব্যাপারটা যদি বলতেন। এই এলাকার নামকরা বাজার এবং সবজি খাওয়াই ভালো, স্বাদ ভালো, সব দিকে হলো। এই কারণে এই বাজারের আর এই এলাকার সবজির দাম একটু বেশি হয়। দেশি বেগুন 80 টাকা কেজি, কারণ 40 টাকা কেজি। কারণ কি এই দামের তারতম্যে? এটা এলাকায় ভালো জিনিস, এলাকা মাটি ভালো, স্বাদে ভালো। আর কি কি আছে যে এই পাশে, এটা কি বলেন? তরই আছে, তরই 50 টাকা কেজি। আপনাদের এলাকার সবজির চাহিদাটা কেমন? খুব ভালো, ঢাকায় বাংলা ভালো চাহিদা, মানে টাটকা, একদম টাটকা পাওয়া যায়, এর দাম বেশি। এখানে আসলে কি কি সবজি আসে, বিশেষ করে শ্রাবণ মাসের এই সময়ে? এই মাসে আপনার এলাকার মিষ্টি কুমড়া আছে, ধুন্দুল আছে, পরে তারপর চিচিঙ্গা আছে, তারপরে মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ, বরবটি ওঠে, দেশি শসা আছে, জালি কুমড়া আছে। এটা এই এর সবজি এগুলা। ইছাপুরা এলাকার সবজির মানে চাহিদা কেন বেশি আপনার কি মনে হয়? এই চাহিদা আমরা ছোটো থেকে দেখতেছি যে এই ইছাপুরা বাজারের চাহিদা খুব একটু, মানে এলাকার মালগুলা এই যে খাওয়াতে ভালো বেশি, এই জন্য একটু দাম একটু বেশি, খাওয়া খুব সুস্বাদু। সবজি একটি গুরুত্বপূর্ণ ফসল। কৃষি বিজ্ঞানের ভাষায় সবজিকে উদ্যানতাত্ত্বিক ফসল বলা হয়। ইছাপুর বাজার থেকে এবারে আমাদের গন্তব্য হচ্ছে সবজি চাষিদের খুঁজে বের করা এবং তাদের সাথে কথা বলা। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার অদূরে পূর্বাচল এলাকায় এবং যেখানে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মিল্কি বাড়ির চত্বর এবং দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে, সামনে এবং চারপাশে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু সবজি আর সবজি। এবং এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি এখানকার স্থানীয়, তো তার সাথে পরিচয় হব এবং তিনি নিজেও একজন কৃষক। তিনি বেশ অনেক সবজি আবাদ টাবাদ করেন। এই এলাকাটায় আপনারাই স্থানীয়? আমরা স্থানীয়। আমার এখানে প্রায় 200 বছর আমার দাদার বাবা এখানে আসছিল পর্যায়ে। আমার বাবা এখন আমরা এই এলাকা আমরা এখানে প্লট পাইছি এবং যে ফাঁকা জমি আছে এখানে আমরা সবজি চাষ করি। আপনার খেতে আমরা চলে যাই। তো মিল্কি ভাই, এই হচ্ছে আপনার ক্ষেত। এই যে বাম পাশে একটা দেখতে পাচ্ছি চিচিঙ্গা, আবার মিষ্টি কুমড়াও ঝুলছে কতগুলো, আবার জালি মানে যেটা চাল কুমড়া বলি আমরা, আবার কধু মানে মিষ্টি লাউ, মানে না ওটা কি বলেন আবার আপনার? লাউই বলেন? মিষ্টি লাউ তো মিষ্টি কুমড়ারে বলেন। মিষ্টি কুমড়া। তো মিল্কি ভাই, এই যে এত কিছু থাকতে এই সবজি চাষের দিকে কেন আসলেন ঢাকার ঠিক পাশেই পূর্বাচলে? ঢাকার সন্নিকট, এখানে মাটিগুলো খুব উর্বর শক্তি, কাদামাটি, লাল মাটি। এখানে যে কোনো ফসলে ভালো এবং ফসল হয় এবং স্বাদে খুব ভালো তরকারি। আর যেহেতু রাজুক নিয়ে যাওয়ার পরও এখনও অসংখ্য জায়গা প্লট হয়ে গেছে এবং ফাঁকা জমি আছে। এই ফাঁকা জমির মাঝে আমরা এই ফসলগুলো করি এবং মোটামুটি আমরা বেশ লাভবান। অন্যান্য এলাকার সবজির থেকে আপনাদের এলাকার সবজির দাম বেশি, এটা কি শুধু স্বাদের কারণে না ঢাকার কাছাকাছি হওয়ার কারণে? এই এলাকার যে জমিগুলা, হ্যাঁ, আঠালো মাটি এবং শক্ত মাটি এবং ফসল তুলনামূলকভাবে অন্য অন্য ইয়ের থেকে এটা একটু ফসল যদিও কম হয় কিন্তু স্বাদে খুব ভালো, এই জন্য এটার দাম একটু বেশি, খুব সুস্বাদু। যেমন ধরেন এই যে চিচিঙ্গা যেটা দেখতেছেন, এই যেটা, এটা খুব সুস্বাদু। এটা তো মনে হয় মানে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, বীজ, এটা বীজ রাখবো আমরা। এটা বীজ, এগুলো সবই তো দেশি জাত, হাইব্রিড কিছু করছেন না? না, হাইব্রিড না, আমরা সব দেশি সব, এই জন্য দাম। এটা কিন্তু একটা ব্যাপার যে দেশীয় জাতের সবজি হোক বা ফল হোক বা দেশি মাছ হোক, সেগুলো কিন্তু সবাই বেশ দামও পাচ্ছেন এবং তারা ঢাকার খুব কাছাকাছি হওয়ার কারণে তারাও এগুলো করছেন এবং দামও পাচ্ছেন। তো আপনি নিজে মানে কি করেন আর কি? আমি নিজে ব্যক্তিগত একজন ডেন্টিস্ট। আমি পাশাপাশি যেহেতু আমাদের জমি আছে, অনেক জমি আছে, আমরা নিজে করি এবং বাইরে কিছু লোক দিয়ে আমরা এগুলা দেখাশোনা করি। বিশেষ করে আমি বিশেষ করে সময় দিই, ফসল চাষাবাদ করি, হ্যাঁ, সেই জন্য আমরা লাভবান এটা।
আধুনিক পদ্ধতিতে সবজির চাষ বলতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদকেই বোঝানো হয়। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু সবজি চাষের জন্য খুবই উপযোগী। তবে সারা দেশে যেমন সব ধরনের সবজি উৎপাদিত হয় তা কিন্তু নয়। তবে এখন বেশিরভাগ সবজিই বেশিরভাগ জায়গায় উৎপাদন হচ্ছে। এমন একটি বিশেষ ধরনের ব্যতিক্রমী ঝিঙা আবাদ হচ্ছে এই পূর্বাচল অর্থাৎ ইছাপুরা বাজারের ঠিক পাশেই। দর্শক, এই মুহূর্তে আছি মিল্কিবাড়ি চত্বরের ঠিক পাশে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে বিশেষ ধরনের সবজি, বিশেষ ধরনের এই কারণে বলছি যে আমরা মোটামুটি ঝিঙ্গা দেখে অভ্যস্ত, কিন্তু এটা যদি খেয়াল করি এটা কিন্তু ঝিঙ্গা নয়। এটা কি বলে আপনাদের এখানে? এটা তরই। তরই। তো আপনি কি এই তরইয়ের চাষ করছেন এবার কতটুকু জমিতে? এবার তরইয়ের চাষ করছি তো মনে করেন 2 পাহির মতন। 2 পাহি। তো 2 পাহি করছেন। আর কি কি সবজি করছেন? মিষ্টি লাউ, এরপরে আপনার ঝিঙ্গা, এরপরে জালি, চাল কুমড়া। তো ধরেন এই যে বাজারে তো একটা ব্যাপার থাকে, আপনাকে এই এলাকার সবজির বলে দাম বেশি, স্বাদও বেশি, মানে বাজার দর পাচ্ছেন ভালো? বাজার দর মনে করেন প্রথম দা ভালোই পাইছে, ওখানে একটু দম। সবজির মধ্যে করল্লা বা উচ্ছে খুবই উপকারী একটি সবজি। এখানকার চাষিদের সবথেকে ভালো দিক হলো তারা একের পর এক ফসলের আবাদ করতেই থাকেন। অর্থাৎ মাচায় এক ধরনের সবজি আছে, তো আবার সেই সবজি বিক্রি করতে করতে আবারও লাগিয়ে দেন অন্য সবজি। যখন সেই সবজির গাছ মরে যায় অর্থাৎ বিক্রি শেষ হয়ে যায়, তখন নতুন কোনো সবজি আবার মাচায় উঠে যায়। তো এই যে আপনার উস্তা খেতে আসি, আমরা তো জানি যে ইছাপুরা, পূর্বাচল এই আশপাশের সবজিটা স্বাদে ভালো, দামেও ভালো পাওয়া যায়। তো আপনি এবার কেমন দাম দর পাচ্ছেন? না, দাম দর মোটামুটি উস্তাটা ভালো দাম। আজকে মনে করেন 50-55 টাকা কিলো বিক্রি হয়েছে সকালবেলায় পাইকারি, আর এমনি খুচরা বিক্রি 80 টাকা 90 টাকা কিলো। হ্যাঁ, অন্যান্য এলাকার সবজির দামটা কম, আপনাদের বেশি? না, আমাদের এলাকার সবজি খাওয়ায় খুবই সুস্বাদু, মানে এখানকার মাটির ফলন মানে এমনিও ভালো হয়, খাওয়ায় সুস্বাদু। তাই যেমন মনে করেন আমাদের এলাকার নাম শুনলে সবজি কিলোতে 20 টাকা বিক্রি বেশি হয়। আচ্ছা, একটা বলেন তো, এই যে ধরেন প্রায় 3-4 ফিট দূরে দূরে লাগাইছেন না এই যে উস্তা গাছগুলা, প্রথমে তো মাদা করছেন, সার টার দিছেন, কি কি সার দিছেন, কিভাবে যত্ন করেন এই উস্তা গাছের? এটা একটু বর্তমানে আমরা একটু যেমন চারা উঠাই। হ্যাঁ, উঠাই। হ্যাঁ, না, চারা উঠাইয়া ওই তারপরে কিছু গোবর টোবর সার দেই। ওই গোবর সার দিয়ে মনে করেন চারাটা রোপণ করি। রোপণ করার পরে কিছু টিএসপি, ওই মানে ইউরিয়া টিউরিয়া, কিছু ফুরাডান এইগুলি দিয়ে মানে যাতে কীটনাশক, হ্যাঁ এইগুলি দিয়ে মানে এইগুলি একটু কুড়াই দিয়া মানে ক্ষেত্রা কোবাই টোবাই বাউ কইরা মানে মাছাটা কইরা দিই আর কি। এই যে যেটুকু জায়গা দেখতেছি, মোটামুটি কতটুকু জায়গা খরচ হচ্ছে কেমন? এই উস্তা ক্ষেত্রে মনে করেন বিনিয়োগ হয়েছে মোটামুটি এইটুক জায়গার মধ্যে 5,000 টাকা। আমার বিক্রি মনে করেন 10 থেকে 12,000 টাকা উস্তে হবে। চাল কুমড়া কিউকারবিটেসি পরিবারের অন্তর্গত একটি সবজি। সাধারণত চাল কুমড়া উঁচু স্থানে লাগাতে হয়। চাল কুমড়া গাছের বীজ বপনের পর তারপর সেটি জানলা দিতে হবে, এবং চাল কুমড়া জানলায় উঠলে তারপর অন্যান্য যত্ন তো করতেই হবে। চাল কুমড়াতে আছে স্নেহ পদার্থ, প্রোটিন, শর্করা, এছাড়াও নানান ধরনের ভিটামিন আছে এই চাল কুমড়াতে। থায়ামিন, রিবোফ্লাভিন, নয়াসিন অর্থাৎ B3, B5, B6 এবং ভিটামিন সি আছে বেশ ভালো পরিমাণে। এছাড়াও ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক তো আছেই। দর্শক, এই মুহূর্তে আছি পূর্বাচলের আরেক প্রান্তে, এবং দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে হচ্ছে চাল কুমড়োর বাগান। এবং এই সবজিটারও কিন্তু বেশ একটা চাহিদা আছে আমাদের ঢাকা এবং বিভাগীয় শহরগুলোর বাজারে, এবং আমরা শুনতে পেয়েছি এখানকার চাল কুমড়ো বেশ স্বাদের। তো এত কিছু থাকতে সবজির আবাদ কেন শুরু করলেন? সবজিতে আপনার লাভ আছে। আমাদের এলাকার সবজির দাম একটু বেশি, তো ঢাকার আমরা অনেক কাছে আছি, আর আমাদের যে সবজিটা
আমরা যখন গাছ থেকে কাটার মনে করেন 3-4 ঘন্টা পরে আপনার ঢাকাতে চলে যায়। ধরেন 1 বিঘা জায়গা মানে 33% জায়গায় এই চাল কুমড়া বা জালি যেটাই বলি না কেন, এটা করতে খরচ কেমন এবং সেখান থেকে আয় কেমন হইতে পারে? বিঘা প্রতি আমাদের একটা খরচ যায় আপনার 14 থেকে 15,000 টাকার মতো চাল কুমড়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটা মনে করেন 1 বিঘা প্রতি আমরা 800-900 মতো চাল কুমড়া কাটতে পারি এক সিজনে। এক একটা কত 20 টাকা দাম? এক একটা আমরা বেশি এখন 35 টাকা। 35 টাকা পাইকারি প্রায় 25 থেকে 30,000 এরকম প্লাস মাইনাস। হ্যাঁ। আর কি কি সবজি করছেন আপনি এবার? আমি চাল কুমড়া, তার মিষ্টি লাউ, তারপর হলো আপনার ঝিঙ্গা, ধুন্দুল, তারপরে করলা। কৃষি কর্মকর্তারা মাঠে বেজায় ব্যস্ত কৃষককে পরামর্শ দিতে। তারা কৃষকের কাছে যাচ্ছেন এবং কৃষকদের সমস্যার কথা শুনছেন এবং চাচ্ছেন ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রদর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন সমর চন্দ্রশীল, যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ব্লকে আছেন। তো আজ আমরা সারাদিনই কিন্তু ঘুরলাম এই পূর্বাচলের আশপাশ দিয়ে এবং এখানে বেশ কিছু চাষির সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা জানি যে বাংলাদেশের একেবারে প্রত্যেকটা এলাকায় কিন্তু এনাদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু কৃষকদের খানিকটা পরামর্শ দিতে ব্যস্ত এবং কৃষকরাও তার কাছে যাচ্ছেন। যদিও সব কৃষক যে সবভাবে সহায়তা সবসময় পাচ্ছেন তাও নয়, তবে আমি তাকে প্রশ্ন করব যে এই অঞ্চলে আপনি আসলে কৃষকদের কী ধরনের পরামর্শ দিচ্ছেন এবং তাদের যে উৎপাদিত সবজিগুলো সেক্ষেত্রে তারা কিভাবে ম্যানেজমেন্ট করেন, মানে পরিচর্যা করেন, আপনারা কী ধরনের তথ্য দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন? কৃষকরা স্বভাবত এই মৌসুমে স্বভাবত যে সমস্যাগুলো হয় সেটা হলো যেমন পচন রোগ আর কি। উপর থেকে ডগা পচে যেন ডগাটা নিচের দিকে চলে যাচ্ছে, এইটাই বেশি হয় এখানে। তো সেক্ষেত্রে আমরা এটার জন্য টিল বা রিডোমিল গোল্ড দিতে বলি, ছত্রাকনাশক দিতে বলি, এই আর কি। এরপরে আছে যেমন আপনার কাণ্ড ছিদ্রকারী পোকা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করতে বলি আর কি। তো আবার কোনো ক্ষেত্রে আমরা নিরাপদ সবজি স্থাপনের জন্য আমরা ফেরোমন ট্যাপ ব্যবহার করতে বলি এবং জৈব বালাইনাশক যে পদ্ধতি আমরা সেটা ব্যবহার করি। এমনি এখানে যেই জাত ব্যবহার করা হচ্ছে স্থানীয় জাত এবং তার সাথে কিছু হাইব্রিডও মনে হয় চাষ হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কোনটা থাকে বেশি? আমাদের পরামর্শ সম্ভবত হাইব্রিড জাতগুলোকে আমরা বেশি করি, বর্তমানে যেগুলো চলছে উৎপাদনটা বেশি। এবং সেক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন আছে, যেমন বিভিন্ন জাত আছে, যেমন গ্রিন লং আছে বা অন্যান্য আরও যেগুলো আছে আর কি, আমরা এগুলো ব্যবহার, এইসব জাতগুলো আমরা করি আর কি, শ্রাবন্তী, হ্যাঁ, বিভিন্ন। কৃষকের সাথে কথা বলতে বলতে এমন একজন চাষিকে পেলাম যে তার মাঠের উৎপাদিত সবজি নিজ হোটেলেই বিক্রি করছেন এবং হোটেলে যারা খাচ্ছেন তারাও বলছেন বেশ স্বাদের হচ্ছে তরকারিগুলো। কি কি সবজি করছেন এবং হোটেলে কি কি সবজি আপনার রান্না হয়? সবজি জালি কুমড়া, তারপরে যে তরই, ঝিঙ্গা, আমার চিরচিঙ্গা, করলা, তারপরে পুঁই শাক, আরও আছে শসা, সব না কেনা লাগে না, মিষ্টি কুমড়া সব আমার নিজের সবজি চালের। আবার বিক্রি করতে হয় না? শাকও আমরা ভালাই, সব শাক। মানে সব কি হোটেলে খাওয়ার মানুষকে মানে বিক্রি করেন? বিক্রি না, বেশি হইলে বিক্রি করি, আমার তো অনেক সবজি। বিশ্বের বুকে আমরা আছি ঈর্ষণীয় অবস্থানে এই সবজি উৎপাদনে, তবে আমাদের তা রপ্তানিতেও আরও বেশি মনোযোগী হতে হবে। তার জন্য প্রয়োজন সরকারি সহায়তা, কেননা আমাদের সবজি যেমন উৎপাদন হচ্ছে তেমনি কিন্তু বাজারে দেখা যায় অনেক সবজি নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি অফিস যতটুকু তাদের সামর্থ্য আছে সেভাবে কাজ করে যাচ্ছে, তবুও এত কৃষকের সবাইকে তো আর সার কিংবা বীজ দিয়ে সহায়তা করা সম্ভব না।
বর্তমানে রূপগঞ্জ হচ্ছে একটা মানে সবার কাছে এই সবজি চাষ হয় এটা হিসেবে পরিচিত এবং সবাই জানে যে এই জায়গায় আমাদের কিছুটা অংশ দাউদপুরে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। আর এই বর্তমানে বেলদি বাজারের সবজিটা ঢাকা অঞ্চলে খুবই জনপ্রিয় এবং ইছাপুরার সবজিটাও আমাদের যেটা পূর্বাচল নামে পরিচিত, সে আমাদের অনেকেই 300 ফিট থেকে যাওয়ার পথে অনেক সবজি বাজার দেখতে পাওয়া যায় এবং সবাই সেটা একটু বেশি মূল্যে, অন্যান্য সবজি যে জায়গায় 60 টাকা এটা দেখা যায় 100 টাকা 80 টাকা মূল্যে সবাই কিনতে আগ্রহী এবং সবজির এত ফ্রেশ থাকে যে এটা দেখি সবাই নিতেই চায়। আমরাও মাঝে মাঝে ভিজিট করতে যাই ওদের এই সবজি বাগানগুলা এবং ওই সবজিগুলা বর্তমানে বাইরের দেশেও রপ্তানি হচ্ছে। বর্তমানে সবজির চাহিদা রূপগঞ্জে আমরা 25 রবি মৌসুমে আমরা 25 হেক্টর অ্যাচিভমেন্ট করি, সামনে আমাদের টার্গেট আরও বেশি এবং এখন খরিফ 2 সিজন আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 1500 হেক্টর। আমরা খরিফ 1-এও আমরা 1500 হেক্টর অ্যাচিভমেন্ট করেছি অলরেডি। সেই সবজি চাষিদের আমরা বিভিন্নভাবে সহায়তা করে থাকি, আমরা ওদেরকে ভিজিট করে ওদেরকে ডেকে ট্রেনিংয়ে বিভিন্নভাবে আমরা পরামর্শ দিয়ে থাকি। আর এভাবেই আমাদের দেশের কৃষি এগিয়ে যাচ্ছে এদেশের কৃষি উদ্যোক্তারা। তবে হর হামেশায় অনেক ধরনের কৃষক কিংবা উদ্যোক্তাকে একটু দুশ্চিন্তায় থাকতে হয়, তা হচ্ছে তার উৎপাদিত পণ্যের দাম তিনি সঠিকভাবে পাবেন কিনা। তবে আজ আমরা যে কৃষকদের সাথে কথা বললাম তাদের সবাই কিন্তু বেশ স্বাবলম্বী। তাদের উৎপাদিত সবজি বাজারে বিক্রি হচ্ছে একটু চড়া দামে অন্যান্য এলাকা থেকে। ঢাকার খুব কাছে হওয়ায় তারা এই সুবিধাটা বেশি পাচ্ছে। তাছাড়া তাদের আশীর্বাদ স্বরূপ লাল মাটি তো আছেই। নে মাথা উঁচিয়ে সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ঠিক পাশেই পূর্বাচলে এবং এখানে ইছাপুরা বাজার আছে যেখানে সবজিটা একটু বেশি ভালো। এই কারণেই বলছি এই সবজির দামও বেশি ঢাকায় এবং শুধু ঢাকা নয় বিভাগীয় শহরগুলোতেও বেশি, যদিও বিভাগীয় শহর পর্যন্ত যায় না এই সবজি, ঢাকার বাজারেই পাওয়া যায়। কিছু কিছু দোকানে তারা বলেন যে এটা ইছাপুরা বা পূর্বাচলের সবজি। এখানকার সবজির স্বাদ বেশি যতটুকু আমরা জানতে পেলাম এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এরা কিন্তু একটু বেশি দামে বিক্রি করেন। যেখানে আমরা বাজারেই দেখতে পেলাম তারা 40 টাকায় বিক্রি করছে কারওয়ান বাজার থেকে এনে, আর এখানকার বেগুন তারা বিক্রি করছেন কত 80 থেকে 100 টাকা কেজি। তো বোঝা যাচ্ছে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন তারা। তো চেষ্টা করেছি এখানকে যারা কৃষক আছেন তাদের সাথে কথা বলতে এখানকার, এবং তারা কি করছেন, কেমন দামে বিক্রি করছেন, সচ্ছলতার মুখ দেখতে পাচ্ছেন কিনা তার সাথে চেষ্টা করেছি। এখানকার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য তারা কীভাবে পরামর্শ দিচ্ছেন এই ব্যাপারগুলো। তবে দর্শক, আপনাদের কাছে যদি থাকে সাফল্য গাথা কোনো গল্প তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার